অনেকে ভাবতেছে বিশাল সংস্কার, এই সংস্কারের পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের একদম সব মসজিদের ইমামরা, ভদ্রলোকরা এবং খুব মানে নীতিবান লোকরা নির্বাচিত সুর করে নির্বাচিত হয়ে আসবে। নট দ্যাট, এত সোজা না। বরঞ্চ এই নির্বাচনে তারাই সবচেয়ে বেশি পিছনে পড়ে যাবে। সবচাইতে বেশি পিছনে পড়বে শিক্ষিত লোকেরা, সবচাইতে বেশি পিছনে পড়বে আপনার অভিজ্ঞ লোকরা, সবচাইতে বেশি পিছনে পড়বে দুর্নীতি বিহীন নিষ্কলুক লোক যারা আছে সমাজে, তারা সুশীল সমাজরা এবং ভালো মানুষগুলো। অতীতে যেরকম পিছিয়ে পড়ছে এবার আরও বেশি পিছিয়ে পড়বে। এটার কারণটা কি? কারণ খুব পরিষ্কার, আগামী যে নির্বাচন, সংস্কারের পরেও যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটা আপনি টাকার খেলা বন্ধ করতে যদি না পারেন, কোটি কোটি টাকার খেলা যদি বন্ধ না করেন, কোটি কোটি খেলা তো এখনই হচ্ছে। অনেকে মনে করেন ইসলামী দলগুলো জোট করলেও লাভ নেই, কারণ তাদের উল্লেখযোগ্য কোনো ভোট নেই। কতটা একদম ফেলে দেওয়ার মতো না। অ্যাজ অফ টুডে ইসলামিক দলগুলোর মধ্যে যদি আপনি হয়তো তাদের অনেক দেখা যাচ্ছে অনেক জনগণ আছে, আজহার সাহেবের মিটিংয়ে ডাক দিলে বা ওনার ওয়াজে ডাক দিলে লক্ষ লক্ষ মানুষ সেখানে, 10 লক্ষ লোক, তো 10 লক্ষ লোকের মধ্যে মানে 2 লক্ষ পাওয়া কঠিন হবে যে যারা দলীয় লোকের জামাতকে বা ইয়েকে ভোট দিবে। হ্যাঁ, এটা সত্য, এটা সত্য। কিন্তু কথা হচ্ছে আগামী নির্বাচন যে নির্বাচনটা হবে, সেই নির্বাচন যে আপনি নিরপেক্ষ হবে এটা আপনাকে কে বলল? ইম্পার্শিয়াল হবে এবং ইনক্লুসিভ হবে এটা আপনাকে কে বলল? এটার কোনো সুযোগ নাও থাকতে পারে। কারণটা কি? আমাদের ঐতিহ্য তাই বলে। আপনি ধরেন যদি এই সরকারে যারা এখন আছে, এই সরকারে তো নির্বাচন করবে, তো তারা যদি তাদের কোনো ডিজাইন থেকে থাকে, তাদের যদি কোনো মতলব থেকে থাকে, তাদের যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে, কোনো দলকে তারা ক্ষমতা আনতে চায় বলে তারা মনে মনে ঠিক করে রাখে থাকে, তাহলে সেদিকে তো যাবে, এটাই খুবই স্বাভাবিক। সেই হলে যেহেতু সেটাই হয়, তাহলে নিরপেক্ষ নির্বাচন কি করে হবে? হবে না। এখন কথা হচ্ছে যে মানে নিরপেক্ষ নির্বাচনের জন্য এই যে 2 বছর বা 3 বছর যে কয়দিন নিয়ে এই সরকার ক্ষমতা থাকে, মানে আমি এটা জ্ঞান দিচ্ছি না, উচিত হবে এই 2 বছরে বা এই 3 বছরে এমন কিছু মানে ফর্মুলা আবিষ্কার করা যেগুলোতে এদেশের মানুষকে অভ্যস্ত করানো যায়, অভ্যস্ত করানো যদি যায়, রাজনৈতিক দলগুলোকে করানো যায়, তাহলে নির্বাচনটা সেভাবে হইতো। কিন্তু আপনি হুট করে যদি এখন নির্বাচন একটা দিয়ে দেন, এমনকি সংস্কারের পরেও যদি নির্বাচন দিয়ে দেন, তাহলে কাঙ্ক্ষিত ফল আসবে বলে মনে হয় না। কারণ মানুষ তো ধাতস্থ হয়নি, মানুষ তো অভ্যস্ত হয়নি। আপনি নির্বাচন হবে আগামী দিনে, যে কথাটা একটু আগে আমরা বলা করছিলাম, অনেকে ভাবতেছে বিশাল সংস্কার, এই সংস্কারের পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের একদম সব মসজিদের ইমামরা, ভদ্রলোকরা এবং খুব মানে নীতিবান লোকরা নির্বাচিত সুর করে নির্বাচিত হয়ে আসবে। নট দ্যাট, এত সোজা না। বরঞ্চ এই নির্বাচনে তারাই সবচেয়ে বেশি পিছনে পড়ে যাবে। সবচাইতে বেশি পিছনে পড়বে শিক্ষিত লোকেরা, সবচাইতে বেশি পিছনে পড়বে আপনার অভিজ্ঞ লোকেরা, সবচাইতে বেশি পিছনে পড়বে দুর্নীতি বিহীন নিষ্কলুক লোক যারা আছে সমাজে, তারা সুশীল সমাজরা এবং ভালো মানুষগুলো। অতীতে যেরকম পিছিয়ে পড়ছে এবার আরও বেশি পিছিয়ে পড়বে। এটার কারণটা কি? কারণ খুব পরিষ্কার, আগামী যে নির্বাচন, সংস্কারের পরেও যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনটাও হবে, আমি এর আগে আপনার সাথে বলেছিলাম, সেই নির্বাচনটা আপনি টাকার খেলা বন্ধ করতে যদি না পারেন, কোটি কোটি টাকার খেলা যদি বন্ধ না করেন, কোটি কোটি খেলা তো এখনই হচ্ছে। নির্বাচনের সময় কী হইতে পারে বুঝতেই পারেন। এই যে শোনা যাচ্ছে, আমি জানি না, এই যে কিংস পার্টির নামে যে যারা পার্টি করতেছে, টাকাটা কোত্থেকে আসে? এই যে হুন্ডার বহর, এই যে প্লেনে হেলিকপ্টারে ঘোরাফেরা, তারপরে এই যে ছোটোখাটো দলগুলোর তৎপরতা, মিটিং মিছিল, তারপরে বিভিন্ন জিয়াফত, তারপরে মানে আসতে যাইতে যে আগের যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি যেভাবে মহড়া দিত, আওয়ামী লীগ বিএনপি যেভাবে আপনার শোডাউন করতো, একই কায়দায় একই পদ্ধতিতে সেই শোডাউনগুলো এখনও হচ্ছে। এই শোডাউনগুলো করতে গিয়ে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থ কেউ দিচ্ছে,
আপনি এখন বলবেন এগুলো দান দান খরাত না? তাহলে আগের সরকার কি দরকার? আগের সরকারের লোকেরা, আওয়ামী লীগরা, বিএনপির এরা এগুলো নিলে চাঁদাবাজি হয়, আর অন্য কেউ নিলে এটা দান খরাত হয় না, উপটোকন হয়। এভাবে বলবেন? আপনি নিলে এটা উপটোকন, দান বা মানে উপহার, আর আগের রাজনৈতিক দলগুলো নিলে চাঁদাবাজি। পার্থক্য এটাই তো, আর তো কিছু না। সুতরাং এগুলো কথা না, এটা রাজনৈতিকভাবে আমাদের এই মানুষের আশা, যে আশা আকাঙ্ক্ষায় এদেশের মানুষ এই সংগ্রামটা করলো, সেটা সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা সেরকম একটা ভায়াবল, সেরকম একটা ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সেরকম একটা নির্বাচন ব্যবস্থা, সেরকম একটা পার্লামেন্ট এই সংস্কারের পরেও পাওয়া যাবে বলে আমি অন্তর রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে খুব একটা আশাবাদী নয়। এই সংস্কারের পরেও প্রশ্নবোধক থেকেই যায়। কারণ কারণ আমরা এমন একটা ব্যবস্থা, আমার কথাটা আপনি ইয়ে করে নিয়েন, আমরা এমন একটা ব্যবস্থাতে আছি, আমরা পার্লামেন্টের সিস্টেমে আছি। বাংলাদেশে যদিও পার্লামেন্টের সিস্টেমের জন্য উপযুক্ত না, বাংলাদেশ স্টেট হিসেবে পার্লামেন্টের সিস্টেমের প্রতি ঝোঁক আছে, পার্লামেন্টের সিস্টেমে থাকতে চায়, কিন্তু পার্লামেন্টের সিস্টেমে কিছু সুবিধা অসুবিধা দুইটাই আছে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে সুবিধা যেমন আছে, অসুবিধাও তেমন আছে। আপনি মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আমলে আপনার এমপি নির্বাচিত হয়, সেই এমপি নির্বাচিত হয় দলীয় ভিত্তিতে। দলগুলো নির্বাচনের জন্য যে কোনো লোকরে, যাকে দিয়ে বৈতরণী পার হওয়া যায় এমন লোকরে মনোনয়ন দিয়ে থাকে। কেন আপনি এই দুর্বৃত্তায়ন থেকে বেরোতে পারতেছেন না? বেরোতে পারতেছেন না, আপনি প্রতিযোগিতা করে আপনি মনোনয়ন দিচ্ছেন। আপনি আওয়ামী লীগ যদি এক কোটিপতিকে মনোনয়ন দেয়, বিএনপি দিবে ডাবল কোটিপতিকে মনোনয়ন, তারপরে জামাত ইসলামকে দিবে ট্রিপল কোটিপতিকে মনোনয়ন। ঠিক আছে? এই হলো গিয়ে আপনার পার্লামেন্টের সিস্টেমের গণতন্ত্রের আপনার ডিমেরিটস। আমরা এখান থেকে বেরোতে পারি নাই। আর সুবিধা যেগুলো, সেগুলো আমাদের কাছে খুবই নগণ্য, খুবই সামান্য। এই 2024-এর যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল, গণ অভ্যুত্থান বলেন আর জাগরণ বলেন আর বিপ্লব বলেন, এই বিপ্লবের যে চেতনাটা ছিল, সেই চেতনা অনুযায়ী যদি মানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন হইতো, তাহলে কি হতো জানেননি? তাহলে হইতো কি, দেশে একটা বিপ্লবী সরকার হইতো। সে অবস্থা এখন আর নাই। এখন কেন নাই, এটার অনেক বিতর্ক আছে। আমার কিছু হলে এর দায় কাজী মামুন ও সংশ্লিষ্ট ট্রাস্ট সদস্যদের উপর বর্তাবে, এরিক এরশাদের অভিযোগে আপনি কি বলবেন? না, এরিক এরশাদ কি বললো না বললো এটা খুবই অপ্রাসঙ্গিক এবং খুবই এটা কোনো আগেও ওনাদের কিছু ব্যক্তিগত কিছু স্বার্থ সংশ্লিষ্ট, পারিবারিক কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রায় তারা এরকম সাংবাদিক সম্মেলন করে থাকে, আমরা আগেও দেখেছি। এর আগে মানে এই পরিবর্তিত পরিস্থিতির আগেও আমরা দেখেছি। এইগুলো অনেক ক্ষেত্রে আমাদের মূলধারার জাতীয় পার্টিকে অনেক ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করেছে, অনেক ক্ষেত্রে এই দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরা একমাত্রই ব্যক্তিকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক এবং নিজস্ব। এটা ট্রাস্টের কোনো হেরফের হয়েছে হয়তো, স্বার্থের কোনো দ্বন্দ্ব হয়েছে হয়তো, কিন্তু টানাপোড়েন হচ্ছে হয়তো, কারণ কখনো কখনো তারা খুব একে অন্যের সাথে গলাগুলি করে চলে, আবার কখনো কখনো তারা এরকম করে। এটা আমরা এই যে ট্রাস্টকে, এরশাদ ট্রাস্ট, এটা তো ওনার মৃত্যুর পরে এটা একটা হরিলুটের মতো অবস্থা তো হয়ে গেছে, বুঝতে পারছেন? আমাদের চেয়ারম্যান তো উনি একটা নির্লোভ লোক, তো উনি এসব কখনো দেখেন নাই। উনি যদি চাইতেন যে ওনার ভাইয়ের এই ট্রাস্টটা উনি দখল করবেন বা নিবেন, এটা ওনার জন্য 1-2 ব্যাপার ছিল, ঠিক আছে? এখানে উনি চাইলে আর কেউ কিছু করতে পারেন, কিন্তু যেহেতু উনি একজন নির্লোভ লোক এবং ওনার ওনার মধ্যে কোনো স্বার্থ টান নাই, যার জন্য যেভাবে সেটা করতে গিয়ে আজকে তো আমরা মানে পদে পদে দেখছি, এটা একটা স্বার্থের টান ছাড়া আর কিছু নেই। এটা নিয়ে আলোচনা করার কিছু আছে বলে আমি মনে করি না। এটা একান্তই তাদের পারিবারিক একটা নষ্ট স্বার্থের
একটা টানাপোড়েন ছাড়া আর কিছুই না। জাতীয় পার্টি কি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বা এককভাবে তারা নির্বাচন করবে? দেখেন, জাতীয় পার্টি তো এখন যেহেতু যে কারণে হোক একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা 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 সেটব্যাক জাতীয় পার্টির জন্য দলীয়ভাবে। তো সেই ক্ষেত্রে দল তো অবজার্ভ করছে অনেক কিছুই। আর এখানে যেহেতু আমি আমাদের দলের যিনি নেতা, উনি বা আমাদের দলের যে অসংখ্য নেতাকর্মী যারা আছে, তারা মনে করে যে তাদের যে ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং তাদের যে কর্মকাণ্ডের যে একটা বহর আছে, এই দেশের মানুষকে জাতীয় পার্টির আমলে মানুষকে কীরকম সার্ভিস দিয়েছে, সেটার যে একটা জলে উদাহরণ আছে, ইতিহাসে আছে। এই প্রজন্ম হয়তো জানে না। আমরা সেই বিষয়গুলো এই প্রজন্মের কাছে জানাতে চাই। এই যে আজকের আপনার এই চেঞ্জ টিভির মাধ্যমেও আমি আজকের প্রজন্মকে এই জাতীয় পার্টির ঐতিহ্য এবং জাতীয় পার্টির লিগাসি এবং জাতীয় পার্টির অ্যাচিভমেন্ট এবং জাতীয় পার্টি এই দেশের জন্য যে কী করেছে, যেটা এখন করার প্রয়োজনীয়তা মনে করছে, জাতীয় পার্টি এটার প্রয়োজনীয়তা মনে করছে আজকে থেকে 40 বছর আগে, এবং তারা শুরুও করেছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা মানুষকে, আজকের প্রজন্মকে জানাতে চাই। আশা করি এরা যদি জানতে পারে, তাহলে জাতীয় পার্টির যে দুর্দশা এখন আছে, যেভাবে জাতীয় পার্টিকে কর্নার করার একটা প্রচেষ্টা আছে, সেটা ধীরে ধীরে কেটে যাবে। এবং সাংগঠনিক কার্যক্রমে আমরা যদি আমাদের দলীয় রাজনীতিটাকে আমরা যদি ঠিক করতে পারি, তাহলে আমাদের নেতারা বা আমাদের দল মনে করে, যেহেতু আমাদের মানুষের সামনে যাওয়ার আমাদের সেই প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, আমাদের উদ্দেশ্য লক্ষ্য আছে, সেই কর্মসূচিগুলো নিয়ে আমরা যদি মানুষের কাছে যাই, তখন মানুষ বিবেচনা করবে, আশা করতেছি আমরা। তখন সময় আসবে। এখন যেহেতু এই অবস্থায় আমরা ওয়েট অ্যান্ড সি, অবজার্ভ করার মধ্যে আছি, আর স্বাভাবিক যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা স্বাভাবিকভাবে চলছে। আমরা কোনো অ্যাগ্রেসিভ অবস্থায় এখন নেই। অ্যাগ্রেসিভ অবস্থায় এই জন্য নাই, কারণ এই সরকারও লক্ষ্য করেছি, তারা চাপে পড়ে হোক, বুঝে হোক, না বুঝে হোক, অদূরদর্শিতার কারণে হোক, তারপরে অভিজ্ঞতার অভাবের কারণে হোক, যে কারণে হোক, জাতীয় পার্টির প্রতি এক ধরনের ভালো দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে না। ভালো দৃষ্টিভঙ্গি বলবো না, এমন ভাব বলতে মানে এমন ভাব দিচ্ছে যে জাতীয় পার্টির প্রতি তারা না বুঝে না জেনে এই উদাসীনতা প্রদর্শন করছে এবং এই অবিচার করছে, এটা মনে করতেছে। এটা আমরা মনে করি সময়ের পরিপ্রেক্ষিতে তাদের বোধের উদয় হবে, তারা বুঝতে পারবে, সে সময় জাতীয় পার্টি তার প্রাসঙ্গিকতা ফিরে পাবে, এবং তো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড যা করার, নির্বাচন প্রক্রিয়া বলেন, যে কথাটা আপনি বলছেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। নির্বাচনে যাবে কি যাবে না, জোটবদ্ধ কি হবে কি হবে না। আপনাকে একটা কথা শেষবারের মতো যেটা বলতে চাচ্ছি, জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে সবসময় প্রাসঙ্গিক, অতীতেও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতে বহুদিন পর্যন্ত জাতীয় পার্টির প্রাসঙ্গিকতা থাকবে। একদম যদি তাকে কোণঠাসা করতে চান, সে একটা জিনিস অন্তত করতে পারবে, আপনাকে আপনার গায়ে পড়ে আপনার গায়ে অলক্ষী লাগাই দিতে পারে, এটাও অন্তত পারবে। সুতরাং জাতীয় পার্টিকে অচ্ছুত ভাবার কিছু নেই।